নমস্কার। আমরা আমাদের অনলাইন নমস্কার। একটি নতুন আহ, অধ্যায় শুরু করতে চলেছি আজকে থেকে। আহ, আমরা এই কয়েকদিন আমাদের পুরনো যে অনলাইন আলোচনাগুলো হলো সেখানে আমরা বিভিন্ন উচ্চশিক্ষায় কোথায় কি পড়া যায় বা সেই সাবজেক্ট গুলো কেমন ভাবে কি পড়া হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আহ, আমরা একটা নতুন আর একটা সিরিজ চালু করতে চলেছি আজকে থেকে। যে এখানে আমরা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে বিষয়গুলো তার একটা একটা অংশ তুলে আমাদের বিভিন্ন অধ্যাপকেরা আলোচনা করবেন বিভিন্ন দিন। আজকে সেরকমই একটি আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্যামল দাস। আমরা শ্যামল দাসকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শ্যামল নমস্কার। দাস বর্তমানে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যশালী কলেজ, সব থেকে পুরনো কলেজ আমাদের এভিনশিল কলেজ কুচবিহার, সেখানে সহকারী অধ্যাপক রূপে রয়েছেন। তাকে আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি, তাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্লেটোর কিছু অংশ তিনি আজকে আলোচনা করবেন এবং পরবর্তীতে আরো তাকে আমরা পাবো। তো আসুন আজকে আমরা শ্যামল দাসের সঙ্গে আজকে আমাদের প্লেটো নিয়ে কিছু আলোচনা করি। শ্যামল। গুড মর্নিং সবাইকে। আমি প্রথমেই অধ্যাপক রাজীব সাহাকে ধন্যবাদ জানাই এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং সঙ্গে সঙ্গে আমি যারা এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো পলিটিক্যাল থট অফ প্লেটো। ঠিক আছে, আমরা জানি যে প্লেটোর হাত ধরেই সর্বপ্রথম যে সিস্টেমেটিক রাষ্ট্রচিন্তার যে উদ্ভব তা কিন্তু প্লেটোর হাত ধরেই হয়েছিল, আমরা মোটামুটি সকলেই জানি। তো আমি প্লেটোর যে রাষ্ট্রচিন্তা অর্থাৎ পলিটিক্যাল থট অফ প্লেটো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো একদিনেই প্লেটোর যে থট বা প্লেটোর যে চিন্তা ভাবনা তা একদিনে কখনোই আলোচনা করা সম্ভব নয়। তো আমি আজকে যতটা পারি 1 ঘন্টার মধ্যে আমি আলোচনা করব, এবং বাকি অংশটুকু আমি পরবর্তীতে রাজীবকে আমি রিকোয়েস্ট করব যে পরবর্তীতে আরো যাতে 2টো ক্লাস যদি রাজীব আমাকে দেয় তাহলে আমি মোটামুটি যে প্লেটোর যে রাষ্ট্রচিন্তা সেই রাষ্ট্রচিন্তাটা আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। তো কাজেই কখনোই প্লেটোর চিন্তা ভাবনা একদিনে আলোচনা করা সম্ভব নয়। আমি পরবর্তীতে আরো 2টো ক্লাস নিয়ে আমি প্লেটোর যে চিন্তা ভাবনা তা নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমি প্লেটোর লাইফ স্কেচ অর্থাৎ প্লেটোর জীবনী এবং প্লেটো কোন পরিপ্রেক্ষিতে প্লেটোর রাষ্ট্রচিন্তায় উঠে আসলো সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে প্লেটো কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন বা প্রভাবিত হয়েছিলেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে প্লেটো রাষ্ট্রচিন্তার ইতিহাসে কতগুলো যে গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখে গিয়েছিলেন এবং কোন সময় লিখে গিয়েছিলেন সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই সঙ্গে যদি আমি পারি তাহলে প্লেটোর জাস্টিস নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। যাই হোক, আমি প্রথমেই প্লেটোর লাইফ স্কেচ দিয়ে শুরু করছি, এবং তারপর প্লেটোর যে চিন্তা ভাবনা বা প্লেটোর যে ধারণা তা নিয়ে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনাটাকে চালিয়ে যাব। দেখুন, যদি আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের দিকে তাকাই, আমি একটু বিফোর প্লেটো নিয়ে আমি একটু আলোচনা করে তারপর আমি কিন্তু প্লেটোর থটে প্রবেশ করব। দেখুন, আমরা সকলেই জানি যে
রাজনীতির উদ্ভব সেই গ্রিসে হয়েছিল। আমরা সকলেই জানি গ্রিস কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, আমরা সকলেই জানি। সেই নগর রাষ্ট্রগুলিকে বলা হতো পোলিশ। ঠিক আছে, সেই পোলিশ থেকেই মূলত পলিটিক্স বা রাজনীতির উদ্ভব ঘটে। ঠিক আছে, তো এই প্লেটোর রাষ্ট্রচিন্তার আগে যে গ্রিক পলিটিক্যাল থটের যে সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তার বিষয়বস্তুটা আলোচনা করা প্রয়োজন। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে বিফোর প্লেটো, অর্থাৎ প্লেটোর আগে যে সমস্ত সোফিস্টরা আমরা লক্ষ্য করতে পারি, যেমন সোলোন, পিথাগোরাস, সক্রেটিস, থেসিমেকাস, এদের রাষ্ট্রচিন্তাটাও কিন্তু আলোচনা করা দরকার। তো কাজেই আমি সেই আলোচনায় প্রবেশ করছি না। যদি আমি টাইম মানে সময় পাই তাহলে অবশ্যই বিফোর পলিটিক্যাল থট অফ বিফোর প্লেটো নিয়েও আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে যে সাবজেক্ট ম্যাটার অফ গ্রিক পলিটিক্যাল থট নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। যাই হোক, আমি এখন পলিটিক্যাল থট অফ প্লেটোর দিকে আমি পলিটিক্যাল থট অফ প্লেটোর যে চিন্তা ভাবনা তা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। দেখুন, যে আমরা জানি যে যদি আমরা রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই, ঠিক আছে, যদি আমরা রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে এক অবিস্মরণীয় বা চিরস্মরণীয় কিন্তু ব্যক্তিত্ব হলেন গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটো। যদি আমরা আহ ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের দিকে তাকাই বা রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে এক অবিস্মরণীয় এবং চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন কিন্তু গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটো। ঠিক আছে, প্লেটো, দেখুন, প্লেটো শুধু গ্রিসের রাষ্ট্রচিন্তাকেই সমৃদ্ধ বা সূচনা করেছিল তাই নয়, সঙ্গে সঙ্গে যে গোটা পৃথিবীর রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শনের যে দিক, সেই দিকটিও কিন্তু উন্মোচিত করেছিলেন। ঠিক আছে, প্লেটো শুধুমাত্র গ্রিসের রাষ্ট্রচিন্তাকেই সূচনা করেননি, ঠিক আছে, বা সূচিত করেননি বা সমৃদ্ধ করেননি, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর যে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শনের যে দিক, সেই দিকটি কিন্তু প্লেটোর হাত ধরেই কিন্তু উন্মোচিত হয়েছিল। তিনি শুধু প্রাচীন বিশ্বের মহান রাষ্ট্র দার্শনিক ছিলেন না, ঠিক আছে, তিনি শুধু প্রাচীন বিশ্বের মহান রাষ্ট্র দার্শনিক ছিলেন না, তিনি আধুনিক বিশ্বের ইতিহাসে, আধুনিক বিশ্বের আধুনিক বিশ্বের ইতিহাসের জগতেও কিন্তু এক পরম বিস্ময়। প্লেটো ছিলেন সর্বপ্রথম গ্রিক রাষ্ট্র দার্শনিক যিনি রাষ্ট্রনৈতিক সমস্যাদির উপর সর্বপ্রথম সুসংবদ্ধ ও সুবিন্যস্ত পুস্তক বা গ্রন্থ রচনা করে গিয়েছিলেন। ঠিক আছে, আমরা যদি প্লেটোর আগে তাকাই, ঠিক আছে, আমি একটু আগেই বললাম যে পলিটিক্যাল থট অফ বিফোর প্লেটো, অর্থাৎ যদি আমরা প্লেটোর চিন্তা ভাবনার দিকে, প্লেটোর আগের চিন্তা ভাবনা অর্থাৎ সোফিস্টদের চিন্তা ভাবনার দিকে তাকাই তাহলে দেখব যে প্লেটোর আগে কিন্তু অনেক সোফিস্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, যেমন একটু আগে আমি বললাম সোলোন, প্রোটাগোরাস, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, হ্যাঁ, সক্রেটিস। ঠিক আছে, এই সমস্ত সোফিস্টরা কিন্তু কোন সুসংবদ্ধ বা সুবিন্যস্ত রাষ্ট্রচিন্তার উপর কিন্তু কোনো গ্রন্থ লিখে যাননি, কিন্তু প্লেটোই হলেন প্রথম রাষ্ট্রচিন্তাবিদ। হি ইজ এ ফার্স্ট ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। তিনি সর্বপ্রথম কিন্তু রাষ্ট্রচিন্তার উপর বা রাষ্ট্রনৈতিক সমস্যাদির উপর কিন্তু তিনি সর্বপ্রথম গ্রন্থ বা পুস্তক রচনা করে গিয়েছিলেন। তার আগে যদি আমরা বিভিন্ন সোফিস্টদের আলোচনা দেখি বা
তাদের চিন্তা ভাবনাগুলো দেখি, তাহলে দেখবো যে তাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় ছিল। ঠিক আছে, তারা কিন্তু তাদের চিন্তা ভাবনাকে কোনো সুসংবদ্ধ গ্রন্থ বা পুস্তকে কিন্তু লিপিবদ্ধ করে যাননি। কিন্তু যদি আমরা প্লেটোর দিকে তাকাই, তাহলে দেখব যে প্লেটো তার যে রাষ্ট্র চিন্তা বা রাষ্ট্রনৈতিক সমস্যাদি নিয়ে যে তিনি আলোচনা করেছেন, সেটা সে সম্বন্ধে কিন্তু তিনি সুবিন্যস্ত কতগুলো পুস্তকের মধ্য দিয়ে কিন্তু সেই সময়কার যে রাষ্ট্রনৈতিক সমস্যা বা রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চিন্তাধারাকে কিন্তু তিনি তুলে ধরেছিলেন। অর্থাৎ দেখো, প্লেটোর হাত ধরেই কিন্তু সুসংবদ্ধ যে রাষ্ট্রচিন্তার উদ্ভব, সেই সুসংবদ্ধ রাষ্ট্রচিন্তার উদ্ভব কিন্তু প্লেটোর হাত ধরেই উদ্ভব ঘটে। কারণ তিনি তৎকালীন যে রাষ্ট্রনৈতিক সমস্যা বা তার যে রাষ্ট্রচিন্তা, সেটাকে কিন্তু তিনি তার যে গ্রন্থ, আমরা পরবর্তীতে দেখব যে তিনি কতগুলো কিন্তু গ্রন্থ লিখে গিয়েছিলেন, সেগুলি আমরা পরবর্তীতে দেখব। কতগুলো ডায়লগ লিখে গিয়েছিলেন, সেগুলি আমরা পরবর্তীতে দেখব। সেই সমস্ত ডায়লগ বা সেই সমস্ত পুস্তকে কিন্তু তিনি তার যে দর্শন বা রাষ্ট্রনৈতিক সমস্যাদি গুলোকে কিন্তু তিনি তুলে ধরেছিলেন। এই কারণেই বলা হয় যে যে প্লেটোর হাত ধরেই কিন্তু সুসংবদ্ধ ও সুবিন্যস্ত রাষ্ট্রচিন্তার কিন্তু উদ্ভব ঘটে। ঠিক আছে, অর্থাৎ প্লেটো ওয়াজ দ্য ফার্স্ট এনসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল ফিলোসোফার। নোট ডাউন করে রাখো, যারা শুনছো তারা এই ইংরেজি কোটেশনটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। প্লেটো ওয়াজ দ্য ফার্স্ট এনসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল ফিলোসোফার হু ইজ রিগার্ডেড টু বি দ্য সিস্টেমেটিক পলিটিক্যাল থিঙ্কার। দেখো কি সুন্দর ইংরেজি কোটেশনটা। সেই ইংরেজি কোটেশনের মধ্য দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে প্লেটোই হলেন প্রথম পাশ্চাত্য গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ। তার হাত ধরে সর্বপ্রথম যে সুসংবদ্ধ বা সিস্টেমেটিক যে রাষ্ট্রচিন্তার উদ্ভব, সেই রাষ্ট্রচিন্তার উদ্ভব কিন্তু ঘটেছিলেন। ঠিক আছে, তার রাষ্ট্র দর্শনের নানা দিক বা আদেশ, নির্দেশ, সুপারিশ আজকের দিনেও কিন্তু রাষ্ট্রচিন্তার জগতে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে কিন্তু চলছে। অর্থাৎ প্লেটোর যে রাষ্ট্র দর্শন, সেই প্লেটোর রাষ্ট্র দর্শনের নানা নির্দেশ, নানা আদেশ, পরামর্শ, সুপারিশ আজকের দিনেও অর্থাৎ বর্তমান সময়েও কিন্তু রাষ্ট্রচিন্তার জগতে কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করে কিন্তু চলেছে। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক অবিস্মরণীয় অর্থাৎ চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটো। তিনি শুধু গ্রিসের রাষ্ট্রচিন্তাকেই সূচিত ও সমৃদ্ধ করেছেন তাই নয়, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্র দর্শনের যে দিক, সেই দিকটি কিন্তু উন্মোচিত করেছিলেন। তিনি শুধু প্রাচীন বিশ্বের মহান রাষ্ট্র দার্শনিক ছিলেন না, তিনি আধুনিক বিশ্বের রাষ্ট্রচিন্তার জগতেও কিন্তু তিনি এক পরম বিস্ময়। প্লেটো ছিলেন সর্বপ্রথম গ্রিক রাষ্ট্র দার্শনিক, যিনি রাষ্ট্রনৈতিক সমস্যাদির উপর সর্বপ্রথম সুসংবদ্ধ ও সুবিন্যস্ত পুস্তক কিন্তু রচনা করে গিয়েছিলেন। অর্থাৎ যদি আমরা দেখি যে প্লেটোর হাত ধরেই কিন্তু সুসংবদ্ধ রাষ্ট্রচিন্তার উদ্ভব ঘটে। প্লেটো ওয়াজ এ ফার্স্ট এনসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল ফিলোসোফার হু ইজ রিগার্ডেড টু বি দ্য সিস্টেমেটিক পলিটিক্যাল থিঙ্কার। অর্থাৎ তার দর্শনের যে নানা নির্দেশ, আদেশ, পরামর্শ ও সুপারিশ আজকের দিনেও কিন্তু রাষ্ট্রচিন্তার জগতে একটা নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করে চলেছে। ঠিক আছে, দেখো এই যে এই সুমহান গ্রিক রাষ্ট্র চিন্তাবিদ আনুমানিক 427 খ্রিস্টপূর্বাব্দে, কোন কোন বইয়ে দেখবে 428ও আছে, আবার কোন কোন বইয়ে
কিন্তু 427 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু আছে, অর্থাৎ 427 দিয়ে 428 বিসিতে কিন্তু এই মহান গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটো এক অভিজাত পরিবারে অর্থাৎ এরিস্টোক্রেটিক ফ্যামিলিতে কিন্তু জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এই সুমহান গ্রিক রাষ্ট্র দার্শনিক আনুমানিক বলা হচ্ছে, কিন্তু একদম সঠিক নয়, আনুমানিক। এর জন্যই কেউ কেউ কোনো বইয়ে 427 বিসি, 427 বিসি, আবার দেখবে কোনো কোনো বইয়ে 428 বিসিতে এক বিরাট অভিজাত অর্থাৎ এরিস্টোক্রেটিক ফ্যামিলিতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, প্লেটোর দেখো যে অনেকেই হয়তো জানেন বা জানো যে প্লেটোর শৈশবে প্লেটোর নাম ছিল কিন্তু এরিস্টোকেলস, ARIS TOCLES। ঠিক আছে, প্লেটো শৈশবে অর্থাৎ ছোটবেলায় প্লেটোর নাম ছিল কিন্তু এরিস্টোকেলস। ঠিক আছে, অর্থাৎ তিনি শৈশবে এরিস্টোকেলস নামে কিন্তু পরিচিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সতেজ, তিনি ছিলেন অত্যন্ত সতেজ এবং সক্ষম। এই সতেজ এবং সক্ষম শরীর নিয়ে তিনি কিন্তু মল্ল যুদ্ধে অবতীর্ণ হয়ে চরম সুখ্যাতি স্বরূপ তার উপনাম প্লেটো দেওয়া হয়েছিল। প্লেটো কিন্তু প্লেটোর আসল নাম নয়, প্লেটোর শৈশবের নাম ছিল এরিস্টোকেল। তিনি ছিলেন কিন্তু খুব সতেজ, ঠিক আছে, এবং খুব সক্ষম। আর সেই সময় কিন্তু গ্রীসে মল্লযুদ্ধ হতো। মল্লযুদ্ধ বলতে কুস্তি আর কি, হ্যাঁ, বা বাংলায় অনেকেই আপনারা শুনেছেন বা তোমরা শুনেছো কুস্তি। সেই মল্লযুদ্ধে তিনি অবতীর্ণ হন এবং সেখানে চরম সুখ্যাতি স্বরূপ তাকে প্লেটো নামটা কিন্তু উপনাম হিসেবে বা উপাধি হিসাবে কিন্তু দেওয়া হয়, এবং সেই থেকেই তিনি সারা বিশ্বের আঙ্গিনায় কিন্তু প্লেটো নামে পরিচিত, এবং সেই থেকেই প্লেটো সারা বিশ্বের আঙ্গিনায় অর্থাৎ ওয়ার্ল্ডে কিন্তু তিনি প্লেটো নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তিনি পেলোপনেসিয়ান ওয়ার, তোমরা হয়তো শুনেছো বা আপনারা হয়তো শুনেছেন যে পেলোপনেসিয়ান ওয়ার কিন্তু গ্রীসে চলছিল। ঠিক আছে, 431 বিসি টু 404 বিসি। ঠিক আছে, তিনি অর্থাৎ প্লেটো পেলোপনেসিয়ান ওয়ার, PELOPENESIAN পেলোপনেসিয়ান ওয়ার নোট ডাউন করে রাখতে পারো ব্র্যাকেটে 431 বিসি টু 404 বিসি। ঠিক আছে, এই যে পেলোপনেসিয়ান ওয়ার, সেই পেলোপনেসিয়ান ওয়ারটা কিন্তু গ্রীসে স্পার্টা এবং এথেন্সের মধ্যে দীর্ঘ 27 বছর ধরে কিন্তু চলছিল। ঠিক আছে, এই পেলোপনেসিয়ান যুদ্ধ চলাকালীন অর্থাৎ 431 বিসি থেকে 404 বিসি, এই যে দীর্ঘ 27 বছর স্পার্টা এবং এথেন্সের মধ্যে যে পেলোপনেসিয়ান ওয়ারটা চলছিল, সেই ওয়ার বা সেই যুদ্ধ চলাকালীন প্লেটো কিন্তু 3টি রণক্ষেত্রে কিন্তু সেবা কার্যে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ তখন যে যুদ্ধটা যখন চলছিল, তখন সেই যুদ্ধে তখন তিনি মানে ইয়ং ছিলেন আর কি, সেই ইয়ং বয়সে তিনি কিন্তু সেই যুদ্ধে 3টি রণক্ষেত্রে তিনি কিন্তু সেবা কার্যে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন গ্রীসের যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা বা বাস্তব অভিজ্ঞতার কিন্তু তিনি সেই যুদ্ধে সেবা কার্যে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রীস সম্পর্কে যে বাস্তব অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতা কিন্তু অর্থাৎ গ্রীস
গ্রিসের পারিপার্শ্বিক অবস্থা বা গ্রিসের যে আভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে কিন্তু তিনি আহ, আহ, কি বলবো ওয়াকিবহল কিন্তু হতে পেরেছিলেন। এই যুদ্ধে তিনি স্পার্টার বিরুদ্ধে এথেন্সের পরাজয়টা কিন্তু লক্ষ্য করেছিলেন। তোমরা জানো বা আপনারা জানেন যে আমি একটু আগেই বললাম যে পেলোপনেসিয়ান ওয়ারটা কিন্তু চলছিল স্পার্টা এবং এথেন্সের মধ্যে। সেই সেই যুদ্ধে কিন্তু স্পার্টার কাছে এথেন্স হেরে গিয়েছিল। এই যে এই যুদ্ধে স্পার্টার বিরুদ্ধে এথেন্সের যে পরাজয়, সেই পরাজয়টা কিন্তু তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। কারণ সেই যুদ্ধের 3টি রণক্ষেত্রে সেবা কার্যে কিন্তু প্লেটো অংশগ্রহণ করেছিলেন। তিনি দেখেছিলেন প্রতিক্রিয়াশীল অভিজাতদের স্বৈরাচারী শাসন। তিনি দেখেছিলেন যে প্রতিক্রিয়াশীল যে অভিজাত শ্রেণী, সেই অভিজাত শ্রেণীর স্বৈরাচারী শাসন কিন্তু তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং তিনি দেখেছিলেন গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠাকরণ। ঠিক আছে, যা কিন্তু নগর রাষ্ট্রের নগর রাষ্ট্রের পতন কিন্তু ডেকে এনেছিল। এই যুদ্ধের মধ্যে, এই যুদ্ধে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তিনি দেখেছিলেন স্পার্টার বিরুদ্ধে এথেন্সের পরাজয়, তিনি দেখেছিলেন প্রতিক্রিয়াশীল অভিজাত শ্রেণীর স্বৈরাচারী শাসন, তিনি দেখেছিলেন নগর রাষ্ট্রের পতন, তিনি দেখেছিলেন গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠাকরণ। ঠিক আছে, এর ফলে দেখো, এর ফলে তিনি অর্থাৎ প্লেটো পিথাগোরাস বা পিথাগোরাস আপনারা সকলেই শুনেছেন। প্রোটাগোরাস বা পিথাগোরাস ছিলেন একজন সোফিস্ট। হ্যাঁ, এর ফলে প্লেটো পিথাগোরাসের শিক্ষা ও উপদেশ বলি, ঠিক আছে, পিথাগোরাসের শিক্ষা ও উপদেশ বলি, বিশেষ করে দেহান্তর প্রাপ্তির ঘটনা, ঠিক আছে, পিথাগোরাসের শিক্ষা ও উপদেশ বলি, বিশেষ করে দেহান্তর প্রাপ্তির ঘটনা, হেরাক্লিটাস প্যারামেন্ডিস, ঠিক আছে, হেরাক্লিটাস প্যারামেন্ডিস এবং সর্বোপরি সক্রেটিসের ভার্চু ইজ দ্য নলেজ। আপনারা বা তোমরা সকলেই জানো প্লেটোর প্লেটোর শিক্ষা গুরু ছিলেন কিন্তু সক্রেটিস। ঠিক আছে, তিনি পিথাগোরাসের শিক্ষা ও উপদেশ বলে বিশেষ করে দেহান্তর প্রাপ্তির ঘটনা, হেরাক্লিটাস প্যারামেন্ডিস এবং সর্বোপরি সক্রেটিসের ভার্চু ইজ দ্য নলেজ। আমি বললাম যে প্লেটোর জীবনে কিন্তু সক্রেটিসের খুব প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তিনি প্লেটো সক্রেটিসের ভার্চু ইজ দ্য নলেজ অর্থাৎ জ্ঞানই হলো গুণ, থিওরি অফ রিয়েলিটি এবং থিওরি অফ নলেজ, এই 3টি বিষয়ের দ্বারা কিন্তু তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, পিথাগোরাস, হেরাক্লিটাস, প্যারামিডিস এবং সর্বোপরি সক্রেটিস, কেননা সক্রেটিস ছিলেন তার গুরু। সক্রেটিসের ভার্চু ইজ দ্য নলেজ, থিওরি অফ রিয়েলিটি এবং থিওরি অফ নলেজের দ্বারা কিন্তু প্লেটো বিশেষভাবে প্রভাবিত হয়ে প্লেটো কিন্তু রাজনৈতিক চর্চায় তথা রাজনৈতিক দর্শন তথা রাজনৈতিক জীবনে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে। এদের দ্বারা অর্থাৎ বিভিন্ন সোফিস্টদের দ্বারা, হ্যাঁ, সক্রেটিসের দ্বারা তিনি অর্থাৎ প্লেটো প্রভাবিত হয়ে কিন্তু তিনি ধীরে ধীরে কিন্তু রাজনৈতিক জীবন, রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক চিন্তায় কিন্তু মনোনিবেশ করেন। ঠিক আছে, প্লেটো দেখো, প্লেটো বৈজ্ঞানিক গবেষণা অর্থাৎ সায়েন্টিফিক রিসার্চ এবং দর্শন চিন্তার জন্য, হ্যাঁ, দর্শন চিন্তার জন্য 386 বিসিতে 386 বিসি অর্থাৎ 386 খ্রিস্টপূর্বাব্দে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও দর্শন চিন্তার জন্য একটা একাডেমি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই একাডেমির
নামটি হল, সেই একাডেমির নাম হলো একাডেমি অফ প্লেটো। ঠিক আছে, প্লেটো বৈজ্ঞানিক গবেষণা ও দর্শন চিন্তার জন্য 386 বিসিতে অর্থাৎ 386 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তিনি একটা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেই একাডেমির নামটি হলো একাডেমি অফ প্লেটো। ঠিক আছে, এই একাডেমি অফ প্লেটো, একাডেমি অফ প্লেটো, প্লেটোর এই যে একাডেমি, একাডেমি অফ প্লেটো পাশ্চাত্যের সর্বপ্রথম একটি বিশ্ববিদ্যালয় হিসেবে কিন্তু গণ্য করা হয়। ঠিক আছে, এই একাডেমি অফ প্লেটো যা পাশ্চাত্যের সর্বপ্রথম ফার্স্ট ইউনিভার্সিটি, ঠিক আছে, পাশ্চাত্যের সর্বপ্রথম একটি বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু গণ্য করা হয়। নোট ডাউন করে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে দ্য একাডেমি অফ প্লেটো ইজ এ ফার্স্ট এনসিয়েন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ যা পাশ্চাত্যের সর্বপ্রথম একটি বিশ্ববিদ্যালয় হিসেবে কিন্তু প্লেটোর যে একাডেমি, একাডেমি অফ প্লেটো কিন্তু গণ্য করা হয়। এই একাডেমিতে প্লেটো তার মৃত্যুর আগে পর্যন্ত, ঠিক আছে, এই যে একাডেমি প্লেটো প্রতিষ্ঠা করেছিলেন, যা কিনা পাশ্চাত্যের প্রথম একটি বিশ্ববিদ্যালয়, সেই একাডেমিতে প্লেটো তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু নানা বিষয়ে পাঠদান করেছিলেন। অর্থাৎ তার মৃত্যুর আগে পর্যন্ত এই একাডেমিতে তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু তিনি পাঠদান করেছিলেন। এই একাডেমিতেই এরিস্টটলের মতো মহান ছাত্রও কিন্তু পাঠ গ্রহণ করেছিলেন। আমরা জানি যে প্লেটোর ছাত্র হলেন কিন্তু এরিস্টটল, এরিস্টটলের গুরু হলেন কিন্তু প্লেটো। ঠিক আছে, এই একাডেমিতে অর্থাৎ একাডেমি অফ প্লেটোতে কিন্তু প্লেটো, ঠিক আছে, সরি, এরিস্টটল কিন্তু সেখানে পাঠদান কিন্তু পাঠ গ্রহণ করেছিলেন। অর্থাৎ প্লেটো, এরিস্টটল কিন্তু প্লেটোর এই একাডেমিতে পড়াশোনা করেছিলেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা তার যে লাইফ স্কেচ, হ্যাঁ, এবং তিনি কাদের কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং তিনি যে একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে এরিস্টটল একজন ছাত্র হিসাবে সেখানে পাঠদান করেছিলেন, তা কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। ঠিক আছে, এখন আমি ওয়ার্কস অফ প্লেটো নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ প্লেটো তার রাষ্ট্রনৈতিক চিন্তার জগতে, ঠিক আছে, অর্থাৎ তার রাষ্ট্রনৈতিক জীবনে তিনি কি কি গ্রন্থ বা পুস্তক লিখে গিয়েছিলেন, আমরা তা আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে প্লেটো কতগুলো ডায়লগও রচনা করে গিয়েছিলেন, সেগুলি কিন্তু আমরা এখন দেখব। দেখো, প্লেটোর যদি আমরা প্লেটোর রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব প্লেটোর রাষ্ট্রচিন্তা মূলত তিনটি গুরুত্বপূর্ণ পুস্তকে কিন্তু সন্নিবিষ্ট করা হয়েছে। অর্থাৎ তিনি তার রাষ্ট্র দর্শনকে তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্য দিয়ে কিন্তু তিনি উপস্থাপন করেছিলেন। আমরা বা আপনারা সকলেই জানেন, নাম্বার 1 দ্য রিপাবলিক। দ্য রিপাবলিক গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়েছিল 386 বিসিতে। আপনারা বা তোমরা কিন্তু নোট ডাউন করে রাখতে পারো যে প্লেটোর রাষ্ট্রচিন্তা মূলত আমরা তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থে লক্ষ্য করতে পারি। ফার্স্ট, দ্য রিপাবলিক। দ্য রিপাবলিক গ্রন্থটি প্রকাশিত হয়েছে 386 বিসিতে। নেক্সট দেখো, নাম্বার 2, দ্য স্টেটসম্যান। দ্য স্টেটসম্যান গ্রন্থটি প্রকাশিত হয়েছে 360 অর্থাৎ 360 বিসিতে। এবং নাম্বার 3, দ্য লস। দ্য লস গ্রন্থটি প্রকাশিত হয়েছে প্লেটোর মৃত্যুর পর, অর্থাৎ তোমরা নোট ডাউন করে রাখতে পারো,
অর্থাৎ প্লেটোর একদম প্লেটোর শেষ বয়সে, অর্থাৎ প্লেটো যখন আহ, প্লেটোর যখন দেহান্তর ঘটলো, ঠিক আছে, ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু দ্য লস গ্রন্থ নিয়ে তিনি চিন্তা ভাবনা করেছিলেন, এবং দ্য লস গ্রন্থটি কিন্তু তার মৃত্যুর পর কিন্তু প্রকাশিত হয়েছিল। দ্য লস গ্রন্থটা প্রকাশিত হয়েছিল 347 বিসিতে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে প্লেটোর রাষ্ট্রচিন্তা মূলত তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থে আমরা লক্ষ্য করতে পারি। নাম্বার ওয়ান, দ্য রিপাবলিক। রিপাবলিক গ্রন্থটি প্রকাশিত হয়েছে 386 বিসিতে, এবং নাম্বার টু, দ্য স্টেটসম্যান। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে 360 অর্থাৎ 360 বিসিতে, এবং দ্য লস গ্রন্থ প্রকাশিত হয়েছে 347 বিসিতে। এই দ্য লস গ্রন্থটি কিন্তু তার শেষ বয়সে তিনি লিখে গিয়েছিলেন, এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যুর 1 বছর পর কিন্তু দ্য লস গ্রন্থটি প্রকাশিত হয়। তাছাড়াও প্লেটো, আমরা জানি প্লেটোর, আমরা একটু আগেই আমরা দেখেছি প্লেটো একটি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেই একাডেমিতে কিন্তু তিনি আমৃত্যু পর্যন্ত কিন্তু সেখানে পাঠদান করেছিলেন। ঠিক আছে, সেই একাডেমিতে পাঠদানের সময় বা সেই একাডেমিতে বক্তৃতা দানের সময় প্লেটো কিন্তু বিভিন্ন ডায়লগ রচনা করে গিয়েছিলেন। ঠিক আছে, প্লেটো একাডেমিতে বক্তৃতা দানের সময় তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে ডায়লগ রচনা করে গিয়েছিলেন। ঠিক আছে, যদি আমরা প্লেটোর রাষ্ট্র দর্শনের দিকে তাকাই, তাহলে দেখব তিনি প্রায় 20টিরও বেশি কিন্তু সেই সময় ডায়লগ রচনা করে গিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যগুলি আমি এক এক করে বলবো, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। যে তিনি প্রায় 20টিরও বেশি ডায়লগ রচনা করে গিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফার্স্ট, দ্য অ্যাপোলজি। দ্য অ্যাপোলজি, APOLOGY, দ্য অ্যাপোলজি। নাম্বার টু, দ্য ক্রিটো, CRITO, দ্য অ্যাপোলজি, দ্য ক্রিটো। দ্য মেনো, MENO, দ্য মেনো। নাম্বার ফোর, দ্য প্রোটাগোরাস। দ্য প্রোটাগোরাস, PROTAGORAS, দ্য প্রোটাগোরাস। নেক্সট, দ্য জর্জিয়াস। দ্য জর্জিয়াস, JORGIAS, দ্য জর্জিয়াস। and then next, the Critias. The Critias, CRITIAS। বুঝতে পারছো, তিনি মূলত 20টিরও বেশি ডায়লগ রচনা করে গিয়েছিলেন। তাদের মধ্যে যে সমস্ত ডায়লগ গুলো খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, যেমন নেট সেট হোক, হ্যাঁ, বা আরো কম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ডায়লগ থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ধরো যে এই ডায়লগটা কার, কে লিখেছিলেন। তো মোটামুটি আমি যে গুরুত্বপূর্ণ ডায়লগ গুলো সেগুলো আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরলাম। দ্য অ্যাপোলজি, দ্য ক্রিটো, দ্য মেনো, দ্য প্রোটাগোরাস, দ্য জর্জিয়াস, দ্য ক্রিটিয়াস। ঠিক আছে, প্লেটো, দেখো প্লেটো দীর্ঘ 20 বছর তার যে একাডেমি সেখানে কিন্তু পাঠদান করেছিলেন। তিনি যে একাডেমি 386 খ্রিস্ট পূর্বাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা একটু আগেই আলোচনা করলাম, সেই একাডেমিতে কিন্তু প্লেটো দীর্ঘ 20 বছর পাঠদান করে 348 বিসিতে অর্থাৎ 348 খ্রিস্ট পূর্বাব্দে প্লেটো 80 বছর বয়সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহলে মোটামুটি আমরা প্লেটোর যে লাইফ স্কেচ এবং প্লেটো কাদের কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন এবং প্লেটো রাষ্ট্রচিন্তার ইতিহাসে কি কি গ্রন্থ এবং ডায়লগ রচনা করে গিয়েছিলেন আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। ঠিক আছে, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব,
তা হলো প্লেটো অন আইডিয়াল স্টেট। ঠিক আছে, আমি আইডিয়াল স্টেট সংক্ষিপ্তভাবে আলোচনা করে তারপর আমি প্লেটোর জাস্টিস, প্লেটোর কমিউনিজম, কমিউনিজম অফ ওয়াইফ, কমিউনিজম অফ প্রপার্টি, প্লেটো অন এডুকেশন, প্লেটো অন রোল অফ ফিলোসোফার কিং, এই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমি আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, যেহেতু আমি প্রথমেই তোমাদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে আমি বলেছি যে একদিনে প্লেটোর রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা একটি দুঃসাধ্য ব্যাপার, তাই মোটামুটি প্লেটোর রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শন আলোচনা করতে গেলে আমাদের মোটামুটি 3 থেকে 4টা ক্লাস প্রয়োজন। আমি মোটামুটি রাজীবের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হ্যাঁ, যাতে আমাকে আরো দু তিনটে ক্লাস আমাকে প্রোভাইড করে আমি প্লেটোর যে রাষ্ট্রচিন্তা সেটা আমি কমপ্লিট করতে পারি। যাই হোক, আমি এখন প্লেটো অন আইডিয়াল স্টেট অর্থাৎ আদর্শ রাষ্ট্র সম্পর্কে প্লেটো কি বলেছেন তা আলোচনা করে আমি একটু জাস্টিসের দিকে আমার আলোচনাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো, রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ঠিক আছে, আমরা যদি রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা বা আইডিয়াল স্টেটের যে কনসেপ্ট এক বিশেষ তাৎপর্যের কিন্তু অধিকারী। যদি আমরা প্লেটোর রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই, হ্যাঁ, বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের দিকে তাকাই, তাহলে দেখব প্লেটোর যে আদর্শ রাষ্ট্রের ধারণা তা কিন্তু এক বিশেষ তাৎপর্যের অধিকারী। প্লেটো তার যে রিপাবলিক গ্রন্থ, আমরা একটু আগে আলোচনা করেছি যে দা রিপাবলিক গ্রন্থ, যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে 386 বিসিতে, প্লেটো তার যে বিখ্যাত গ্রন্থ দা রিপাবলিক গ্রন্থে এমন এক রাষ্ট্রের ছবি এঁকেছেন যেটি আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে গঠিত হবে। অর্থাৎ তিনি একটা আদর্শ রাষ্ট্রের কিন্তু কল্পনা করেছিলেন। ঠিক আছে, আমি পরবর্তীতে যখন আলোচনা করব তখন উঠে আসবে যে প্লেটো ছিলেন একজন আইডিয়ালিস্ট পলিটিক্যাল থিঙ্কার। প্লেটো হলেন একজন আদর্শবাদী রাষ্ট্র দার্শনিক। প্লেটো ইজ এ আইডিয়ালিস্ট পলিটিক্যাল থিঙ্কার। ঠিক আছে, অর্থাৎ প্লেটো তার দা রিপাবলিক, তার যে বিখ্যাত গ্রন্থ দা রিপাবলিক গ্রন্থ 386 বিসি, সেই গ্রন্থে এমন একটি রাষ্ট্রের ছবি এঁকেছেন বা এমন এক রাষ্ট্রের কল্পনা করেছিলেন যেটি আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, অর্থাৎ তিনি যে রাষ্ট্রের কল্পনা করেছিলেন বা যিনি যে রাষ্ট্রের ছবি এঁকেছেন বা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শ রাষ্ট্র, সেই আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে। ঠিক আছে, তিনি বুঝতে পেরেছিলেন যে গ্রিসের অরাজকময় পরিস্থিতি এবং গ্রিস নগর রাষ্ট্রের পুনরুত্থানের জন্য, হ্যাঁ, পুনরুত্থানের জন্য আদর্শ রাষ্ট্র একান্ত কাম্য। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখেছি যে প্লেটোর সময়ে কিন্তু গ্রিস এবং প্লেটোর সময়ে কিন্তু স্পার্টা এবং এথেন্সের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলছিল। সেই যুদ্ধটির নাম হলো পেলোপনেসিয়ান ওয়ার। সেই যুদ্ধটা কিন্তু দীর্ঘ 27 বছর ধরে কিন্তু চলছিল, 431 টু 404 বিসি। বুঝতে পারছো? আর আমরা সকলেই জানি যে গ্রিসের যে গ্রিস কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। সেই নগর রাষ্ট্রগুলির মধ্যে বিখ্যাত অর্থাৎ সমৃদ্ধ, হ্যাঁ, এবং শক্তিশালী নগর রাষ্ট্র ছিল কিন্তু স্পার্টা এবং এথেন্স। ঠিক আছে, স্পার্টা এবং এথেন্স ছিল খুবই সমৃদ্ধশালী নগর রাষ্ট্র, খুবই শক্তিশালী। অর্থাৎ এই দুটো নগর রাষ্ট্রই কিন্তু গ্রিসকে সেই সময় নেতৃত্ব দিয়েছিল। আর এই দুটো নগর রাষ্ট্রের মধ্যে কিন্তু দীর্ঘ 27 বছর ধরে কিন্তু একটা
যুদ্ধ চলছিল, পেলোপনেসীয় যুদ্ধ। এই যুদ্ধের ফলে কিন্তু গ্রিসে একটা অরাজকময় পরিস্থিতির পতন কিন্তু শুরু হয়েছিল। তাই এই গ্রিসের অরাজকময় পরিস্থিতি থেকে গ্রিসকে পুনরুত্থানের জন্য এবং নগর রাষ্ট্রের পুনরুত্থানের জন্য তিনি কিন্তু একটা আদর্শ রাষ্ট্রের ছবি এঁকেছিলেন। তিনি কিন্তু একটি আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যা প্রতিষ্ঠিত হবে আদর্শ ও ন্যায়ের উপর। এই আদর্শ রাষ্ট্রের তিনি বলেছেন যে যদি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে এই আদর্শ রাষ্ট্রের অধীনে জনগণের সুন্দর জীবন বা গুড লাইফ বজায় রাখা সম্ভব। অর্থাৎ দেখো কি সুন্দর ভাবে তিনি ভাবলেন। পাটা এবং পরিস্থিতি পতনের সূচনা হয়েছিল, তা এই অরাজক করে নিয়ে আসার জন্য তিনি কিন্তু একটা আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই আদর্শ রাষ্ট্রের অধীনেই কিন্তু জনগণের সুন্দর জীবন বা গুড লাইফ বজায় রাখা সম্ভব। ঠিক আছে, বস্তুতপক্ষে প্লেটোই হলেন সর্বপ্রথম গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ যিনি সদস্যদের সুস্থ জীবন ও কল্যাণের জন্য আদর্শ রাষ্ট্রের গঠনের কথা বলেছিলেন। অর্থাৎ দেখো, প্লেটোই হলেন প্রথম, অর্থাৎ ফার্স্ট এনসিয়েন্ট পলিটিক্যাল ফিলোসফার বা পলিটিক্যাল থিঙ্কার। তিনি কি ভেবেছিলেন? তিনি সর্বপ্রথম অর্থাৎ সদস্যদের একটি আদর্শ কিন্তু গুড লাইফ আদর্শ রাষ্ট্রের রাষ্ট্রই প্লেটোর জনগণ, তাই প্লেটনের যে উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, প্লেটো মনে করেন সেই রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র। ঠিক আছে, প্লেটো বলেছেন তার দ্য রিপাবলিক গ্রন্থে, প্লেটো বলেছেন যে সেই রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র যেটি তার সদস্যদের সুন্দর জীবন বজায় রাখতে সক্ষম। ঠিক আছে, প্লেটো বলেছেন সেই রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র যেই রাষ্ট্র জনগণের সুন্দর জীবন এবং গুড লাইফ বজায় রাখতে সক্ষম। ঠিক আছে, অন্যথায় সেই রাষ্ট্রকে কিন্তু আদর্শ রাষ্ট্র বলা যাবে না। যেই রাষ্ট্র জনগণের সুন্দর জীবন বজায় রাখতে সক্ষম নয়, সেই রাষ্ট্রকে কিন্তু আদর্শ রাষ্ট্র বলা যাবে না। প্লেটো বলেছেন সেই রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র যেটি তার সদস্যদের বলতে জনগণের সুন্দর জীবন বজায় রাখতে সক্ষম, সেই রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র। তাই তার আদর্শ রাষ্ট্রের মূল লক্ষ্য কি, মেইন এম কি? তার আদর্শ রাষ্ট্রের মূল লক্ষ্য বা মূল এইম হলো কিন্তু সুন্দর জীবন বা গুড লাইফ। ঠিক আছে, তাই তার আদর্শ রাষ্ট্রের মূল লক্ষ্যটা কি, মূল এম কি? সুন্দর জীবন বা গুড লাইফ। তার মতে মানুষ আদর্শ রাষ্ট্রের মধ্যেই তার আত্মা বা সত্তা তথা গুণের বিকাশ ঘটাতে পারে। যদি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে মানুষ তার যে আত্মা বা মানুষের সত্তা বা মানুষের যে গুণ, প্লেটো বলেছিলেন মানুষের মধ্যে গুণ থাকে, সেই গুণের কিন্তু বিকাশ সাধন করতে পারবে।
একমাত্র আদর্শ রাষ্ট্রের মধ্যে। ঠিক আছে, এখন আমরা এলিমেন্ট অফ আইডিয়াল স্টেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এমনিতেই তো আদর্শ রাষ্ট্র আমি কল্পনা করলাম বা প্লেটো কল্পনা করলো, এমনিতেই তো আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই কারণেই আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য কতগুলি এলিমেন্ট প্রয়োজন বা কতগুলি উপাদান প্রয়োজন, সেই উপাদানগুলি আমরা এখন দেখব। ঠিক আছে, দেখো প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য কতগুলি উপাদান প্রয়োজন বা এলিমেন্ট প্রয়োজন। যেই এলিমেন্ট গুলোকে নিয়ে বা যে উপাদানগুলোকে দিয়ে একটি রাষ্ট্র ধীরে ধীরে রাষ্ট্রে পরিণত হতে পারে। ঠিক আছে, প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু কতগুলি নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অধ্যাপক শ্যামল দাস যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগ হবেন। আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য তিনি আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয়ে আপনারা একটু সঙ্গে থাকুন। যে কোনো মুহূর্তে শ্যামল আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তার ওখানকার নেটওয়ার্কের প্রবলেমের জন্য তিনি আমাদের এই লাইভ অনুষ্ঠান থেকে তার যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যাই হোক, আমরা এতক্ষণ অব্দি আমরা প্লেটোর যে তত্ত্বগুলো শুনছিলাম, প্লেটোর জীবন, প্লেটোর তার যে জীবন এবং তার যে প্রণালীগুলো, এবং শ্যামল পরবর্তী আলোচনাতে তার জাস্টিস এবং রাষ্ট্র চিন্তাগুলো আলোচনা করবে। এবং সেই সঙ্গে যে বিষয়গুলো নিয়ে শ্যামলও বলছিল যে একদিনে প্লেটোর আলোচনাটা সমাপ্ত করা বা শেষ করা সম্ভব নয়। আগামীতে আমরা আমাদের এই অনুষ্ঠানে
এইখানেই আমরা প্লেটোকে নিয়ে আরো আলোচনা করব, যেখানে সে আমাদের অবশ্যই শ্যামল থাকবে। শ্যামলকে দিয়ে আমরা আলোচনাটা আরো কন্টিনিউ করব। অধ্যাপক শ্যামল দাস রেসিডেন্সিয়াল কলেজ, যে আমাদের উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ কলেজ এবং সব থেকে পুরনো কলেজ। আমাদের মধ্যে শ্যামল দাস আবার যোগাযোগ হয়েছে, উনি যে কোনো মুহূর্তেই আমরা আবার আমাদের পুরো লেকচার সেশনে চলে আসব। আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, বেশ ভালো লাগছে এবং আপনারা শুনছেন, তার জন্য সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় গুলো নিয়ে আরো ভিডিও করব। আমাদের এই পেজের সঙ্গে আপনারা সকলে থাকুন। আমাদের এবার হ্যাঁ শ্যামল, কন্টিনিউ কর। এখনো যোগাযোগ পুরোপুরি হয়নি, উনি চলে এসেছেন আমাদের ইসে। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, আরে হ্যাঁ, নেটওয়ার্ক, খুব হ্যাঁ, নেটওয়ার্ক হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম রে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, যাই নেটওয়ার্কের হোক, ক্ষেত্রে ঠিক আমি আছে, কন্টিনিউ করো তারপর থেকে। হ্যাঁ। হ্যাঁ আমি 2 মিনিট আর লাগবে, হ্যাঁ 2 মিনিট হুম, লাগবে। হুম, আমি এলিমেন্ট গুলো জাস্ট একটু বলে আমি হুম, হুম। পরের দিন আমার পরে যখন লাইভে আসবো তখন আমি আবার কন্টিনিউ করব, ঠিক আছে?
হ্যাঁ, হ্যাঁ, দেখো আমরা প্লেটোর আইডিয়াল স্টেটের যে এলিমেন্ট গুলো রয়েছে, অর্থাৎ উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। যাই হোক, দুঃখিত যে নেটওয়ার্ক না থাকার দরুন। হ্যাঁ, তো যাই হোক, দেখো প্লেটো তার যে দ্য রিপাবলিক গ্রন্থে, প্লেটো তার রিপাবলিক গ্রন্থে তিনি বলেছেন যে আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু কতগুলো উপাদান প্রয়োজন। ঠিক আছে, কতগুলি উপাদানের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি রাষ্ট্র আদর্শ রাষ্ট্রের দিকে কিন্তু ধীরে ধীরে ধাবিত হতে পারবে। সেই উপাদানগুলো কি কি? সেই উপাদানগুলো হলো, নাম্বার ওয়ান, জাস্টিস। একটি আদর্শ রাষ্ট্রের জন্য সর্বপ্রথম যে উপাদানটির প্রয়োজন তা হলো কিন্তু জাস্টিস। নাম্বার টু, কমিউনিজম অফ ওয়াইফ অ্যান্ড কমিউনিজম অফ প্রপার্টি। নাম্বার থ্রি, নাম্বার টু, communism of wives and communism of property. Number three, active role of philosopher king. And then number four, state control education system. ঠিক আছে, এই যে উপাদানগুলো, এই চারখানা উপাদান, সেই উপাদানগুলোর সমন্বয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি রাষ্ট্র আদর্শ রাষ্ট্রে কিন্তু পরিণত হতে পারবে বলে প্লেটো তার যে রিপাবলিক গ্রন্থ, সেই রিপাবলিক গ্রন্থে কিন্তু বলে গিয়েছিলেন। যাই হোক, এখন সেই এলিমেন্ট গুলোকে নিয়ে আমাদের এক এক করে কিন্তু আলোচনা করতে হবে। যাই হোক, আজকে আমি জাস্টিসটা দিয়ে শুরু করব। প্লেটো কনসেপ্ট অফ জাস্টিস নিয়ে আমি আজকে এখন শুরু করছি। জাস্টিসটা আজকে খুব সম্ভবত শেষ করা সম্ভব নয়, তবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কেন তিনি জাস্টিস প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আদর্শ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, তা নিয়ে কিন্তু আমি আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করে দিব, এবং পরবর্তীতে জাস্টিস কন্টিনিউ করে আমি আরো যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু তিনি জাস্টিসের কথা বলেছেন, আমরা একটু আগেই দেখলাম। এখন আমি সেই জাস্টিস নিয়ে বিস্তারিত ভাবে, অর্থাৎ প্লেটো কনসেপ্ট অফ জাস্টিস নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভাবে আলোচনা করব। দেখো, যদি আমরা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসের দিকে তাকাই বা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জগতের দিকে তাকাই, তাহলে দেখব যে প্লেটোর ন্যায় বিচার সংক্রান্ত ধারণা কিন্তু এক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ প্লেটো যে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা যে রাষ্ট্রচিন্তার ইতিহাসে দিয়ে গিয়েছেন, তা কিন্তু রাষ্ট্রচিন্তার জগতে কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্লেটো বলেছেন, দেখো প্লেটো বলেছেন যে একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই সামাজিক শৃঙ্খলা ও সমাজ জীবনে সুস্থতা বজায় রাখা সম্ভব। ঠিক আছে, তিনি বলেছেন যে একমাত্র ন্যায় বিচারের মাধ্যমে, একমাত্র জাস্টিসের মাধ্যমে কিন্তু সমাজে যে শৃঙ্খলা, ঠিক আছে, সমাজে যে শৃঙ্খলা ও সমাজ জীবনে সুস্থতা, সেই সুস্থতা কিন্তু বজায় রাখা সম্ভব একমাত্র জাস্টিসের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে সকলের প্রতি যথাযোগ্য আচরণ করার মধ্য দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। আমরা পরবর্তীতে দেখব যে তিনি কিভাবে তিনটি শ্রেণীর কথা বলেছেন, এবং তিন ধরনের শ্রেণীর পরিপ্রেক্ষিতে তিন ধরনের গুণের কথা বলেছেন। সেগুলি আমরা পরবর্তীতে জাস্টিসকে নিয়ে যখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তখন কিন্তু আমরা দেখব। যাই হোক, তিনি বলেছেন যে সকলের প্রতি, অর্থাৎ যে তিনটি শ্রেণীর কথা বলেছেন, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং কারিগরি শ্রেণী, অর্থাৎ রুলার,
সোলজার অ্যান্ড আর্টিসিয়ান বা ওয়ার্কার বলতে পারো, যে তিনি বলেছেন সকলের প্রতি যথাযোগ্য আচরণ করার মধ্য দিয়ে কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু সামাজিক যে শৃঙ্খলা বা সমাজ জীবনে সুস্থতা বজায় রাখা সম্ভব। ঠিক আছে, তিনি মনে করেন সমাজের প্রতিটি মানুষ যদি তার নিজস্ব গুণ অনুযায়ী নিযুক্ত হয়, সমাজের প্রতিটি মানুষ যদি তার নিজ গুণ অনুযায়ী নিযুক্ত হয়, তাহলে তার পক্ষে সঠিকভাবে সংশ্লিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব হয়। তখনই ন্যায় বিচার বা জাস্টিস প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যার যেটা গুণ, অর্থাৎ তিনি তিনটি শ্রেণীর কথা বলেছেন, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং কারিগরি শ্রেণী। শাসক শ্রেণীর গুণ হিসাবে তিনি বলেছেন, শাসক শ্রেণীর গুণ হিসাবে তিনি বলেছেন যে বেনিফিটিং ভার্চু, যে শাসক শ্রেণীর গুণ হলো ভার্চু বা নলেজ, সরি, শাসক শ্রেণীর গুণ হলো উইজডম, উইজডম বা প্রজ্ঞা। আবার সোলজার শ্রেণীর যে গুণ সেটা হলো কারেজ বা সাহসিকতা। ঠিক আছে, তিনি, দেখো আমি পরবর্তীতে একটি চার্টের মধ্য দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে তিনি জাস্টিস বলতে কি বুঝিয়েছেন এবং কেন তিনি জাস্টিস চেয়েছেন তা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো, তিনি তিনটি সোশ্যাল ক্লাসের কথা কিন্তু তিনি বলেছেন। কি কি ক্লাস? একটা হচ্ছে রুলার অবলিক ফিলোসোফার, অর্থাৎ শাসক বা দার্শনিক। আর একটা হচ্ছে যোদ্ধা শ্রেণী, সোলজার ক্লাস। আর একটা হচ্ছে ওয়ার্কার বা ট্রেডার্স যে ক্লাস। ঠিক আছে, এই তিনটি শ্রেণীর কথা বলেছেন। একটা হচ্ছে শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং কারিগরি শ্রেণী। ঠিক আছে, এই তিনটি শ্রেণীর আবার তিনটি কিন্তু বেনিফিটিং ভার্চু আছে, গুণ আছে। যেমন শাসক শ্রেণীর গুণ কি? শাসক শ্রেণীর গুণ হলো প্রজ্ঞা বা জ্ঞান, অর্থাৎ প্রজ্ঞা বা জ্ঞানের অধিকারী কিন্তু শাসক শ্রেণী। ঠিক আছে, আবার যারা সোলজার শ্রেণী তাদের গুণ কি? সাহসিকতা। দেখবে যারা সেনাবাহিনী সোলজার তাদের মধ্যে কিন্তু একটা সাহসিকতার গুণ বা মানসিকতা কিন্তু থাকে। তাহলে প্লেটো বলেছেন যে সাহসিকতা বা কারেজ এই গুণের গুণান্বিত ব্যক্তিরা হলেন কিন্তু যোদ্ধা শ্রেণী। আবার দেখো যারা প্রডিউসার ক্লাস বা ওয়ার্কার ক্লাস তাদের গুণ কি? তাদের গুণ হলো কিন্তু মিতাচার বা টেম্পারেন্স। টেম্পারেন্স বা মিতাচার। এই যে তিনটি সোশ্যাল ক্লাস, এই তিনটি সোশ্যাল ক্লাসের কিন্তু তিন ধরনের বেনিফিটিং ভার্চু বা গুণ কিন্তু রয়েছে। ঠিক আছে, প্লেটো বলেছেন যে সমাজের প্রতিটি মানুষ যদি তার নিজস্ব গুণ অনুযায়ী নিজস্ব কাজে যুক্ত থাকে তাহলে তার পক্ষে সঠিকভাবে সংশ্লিষ্ট কাজ সম্পাদন করা সম্ভব। এখন দেখো, আমরা কি, ধরো একটা উদাহরণ দেই, আমরা হচ্ছি ধরো মানে টিচিং এর সঙ্গে যুক্ত, তো আমাদের গুণ কিন্তু আহ, আমাদের কিন্তু জ্ঞান হলো আমাদের গুণ। তাহলে আমাদের কাজ পড়াশোনা করা, আমরা কিন্তু মাঠে ঘাটে গিয়ে কিন্তু কাজ করতে পারবো না, কেননা ও বিষয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা নেই। ঠিক আছে, অর্থাৎ শাসক শ্রেণী যেহেতু প্রজ্ঞা গুণের অধিকারী বা জ্ঞানের অধিকারী, তাহলে সে প্রশাসন ব্যবস্থাটা পরিচালনা করবে, প্রশাসনের কাজে নিযুক্ত থাকবে। আবার যে সাহসিকতায়, যে সাহসিকতার গুণে গুণান্বিত, অর্থাৎ যার মধ্যে সাহসিকতার গুণ আছে, সে দেশ রক্ষার কাজে নিযুক্ত থাকবে, আভ্যন্তরীণ সমস্যার সমাধানের কাজে নিযুক্ত থাকবে। আবার যারা ওয়ার্কার তাদের গুণ হলো কিন্তু টেম্পারেন্স বা মিতাচার। ঠিক আছে, তারা কি করবে? তারা উৎপাদন করবে, উৎপাদনের কাজে নিযুক্ত থাকবে। অর্থাৎ শাসক শ্রেণী শাসন করবে, প্রশাসন ব্যবস্থা পরিচালনা করবে, যোদ্ধা শ্রেণী দেশ রক্ষার কাজে নিযুক্ত থাকবে, আর যারা উৎপাদক শ্রেণী তারা উৎপাদনের কাজে নিযুক্ত থাকবে। এই যে
তাদের নিজ নিজ গুণ অনুযায়ী তারা যদি নিজ নিজ কাজে নিযুক্ত থাকে, তাহলে তার পক্ষে কিন্তু সেই কাজটা সম্পাদন করা অত্যন্ত সহজ হবে, সম্ভব হবে। ঠিক আছে, তখনই কিন্তু ন্যায় বিচার বা জাস্টিস প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, প্লেটো বলেছেন তখনই ন্যায় বিচার বা জাস্টিস প্রতিষ্ঠিত হবে যদি তারা নিজ নিজ গুণ অনুযায়ী নিজ নিজ কাজে নিযুক্ত থাকে, তাহলে সেই কাজটা তারা ভালোভাবে রান করতে পারবে, তখনই ন্যায় বিচার বা জাস্টিস কিন্তু প্রতিষ্ঠিত হবে। এই কারণেই তিনি বলেছেন যে সকলের প্রতি যথাযোগ্য আচরণ করার মধ্য দিয়ে কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক আছে, এ প্রসঙ্গে দেখো বার্কার বলেছেন, এ প্রসঙ্গে বার্কার বলেছেন যে ন্যায় বিচার হলো প্লেটোর ভাবনার চাবিকাঠি, অর্থাৎ প্লেটোর ভাবনা চিন্তার মূল চাবিকাঠিটা কিন্তু তার ন্যায় সম্পর্কিত ধারণা। তোমরা বা আপনারা সকলেই জানেন আর্নেস্ট বার্কার, তিনি কিন্তু বলেছেন জাস্টিস ইজ দ্য হিং অফ হিজ থট। নোট ডাউন করে রাখতে পারো বা পারেন যে বার্কার বলেছেন জাস্টিস ইজ দ্য হিং অফ থট। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা সংক্ষিপ্ত আকারে জাস্টিস বলতে তিনি কি বুঝিয়েছেন আমরা মোটামুটি আলোচনা করলাম। আমি পরবর্তীতে আপনাদের বা তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আসবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তিনি কেন জাস্টিস চেয়েছিলেন, সমাজে কেন তিনি জাস্টিস প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা নিয়ে কিন্তু আলোচনা করব। হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক পটভূমি নিয়ে আমি এখন আলোচনা করব। ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করি আমি আমার আলোচনাটা আজকের মতো এখানেই শেষ করব। দেখো, প্লেটোর ন্যায় বিচারের ধারণাটাকে যদি আমরা বা প্লেটোর ন্যায় বিচারের ধারণাকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করি, তাহলে তার যে সমকালীন সমাজ বা পরিবেশকে কিন্তু আমাদের জানা একান্ত দরকার। ঠিক আছে, অর্থাৎ প্লেটোর ন্যায় বিচারের ধারণা, ঠিক আছে, প্লেটো ন্যায় সংক্রান্ত যে তার চিন্তা ভাবনা উপস্থাপন করেছেন, সেই প্লেটোর ন্যায় সংক্রান্ত ধারণা ভালোভাবে বুঝতে গেলে আমাদের যে প্লেটোর সমসাময়িক যে সমাজ এবং সমসাময়িক যে পরিবেশ, সেই পরিবেশকে কিন্তু জানা একান্ত জরুরি। কেননা দেখবে যে প্রতিটি রাষ্ট্র দার্শনিকদের রাষ্ট্রচিন্তার উদ্ভবের পেছনে, অর্থাৎ প্রতিটি রাষ্ট্র দার্শনিকদের চিন্তা ভাবনার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড লুকিয়ে থাকে। ঠিক আছে, সেই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডের পরিপ্রেক্ষিতেই কিন্তু তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা কিন্তু প্রতিফলিত হয়। ঠিক প্লেটোর ক্ষেত্রেও তাই। প্লেটো এমনি এমনি কিন্তু জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাননি। সরি রাজীব, খুব নেটওয়ার্কের প্রবলেম করছে রে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, হ্যালো। হুম। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, একটু নেটওয়ার্কের আচ্ছা, আর প্রবলেম। ওই 5 মিনিট হ্যাঁ, হ্যাঁ, শোনা আলোচনা যাচ্ছে, করে তুই কন্টিনিউ পরে কর। আমি কন্টিনিউ হ্যাঁ, করব, নেটওয়ার্কের খুব হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, প্রতিটি হ্যাঁ, হ্যাঁ, রাষ্ট্র দার্শনিকদের ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, প্রতিটি রাষ্ট্র দার্শনিকদের চিন্তা ভাবনার পেছনে কিন্তু একটা
ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কিন্তু লুকিয়ে থাকে। যদি তুমি সেই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটি সম্বন্ধে যদি তুমি ওয়াকিবহল না হও, তাহলে তার ধারণা সম্পর্কে কিন্তু তুমি সঠিকভাবে কিন্তু অনুধাবন করতে পারবে না। ঠিক প্লেটোর ক্ষেত্রেও তাই। যদি আমরা তার ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করি, তাহলে প্লেটো ন্যায় সম্পর্কে কি বলেছেন তা নিয়ে, তার সম্পর্কে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো, প্লেটোর ন্যায় বিচারের ধারণাকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে যাই, তাহলে অবশ্যই তার যে সমকালীন পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক সমাজ বা পরিবেশকে কিন্তু জানা দরকার। অর্থাৎ তিনি এমনি এমনি কিন্তু একটা আদর্শ রাষ্ট্রের উপাদান হিসেবে কিন্তু তিনি জাস্টিসের কথা ভাবেননি। তার কিন্তু একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বা একটা ঐতিহাসিক পটভূমি কিন্তু রয়েছে। আমরা সেই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডের দিকে এখন পা বাড়াবো। দেখো, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে 500 খ্রিস্টপূর্বাব্দে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব 500 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দেশ পারস্য দেশের রাজা কর্তৃক কিন্তু আক্রান্ত হন। অর্থাৎ যে পারস্য দেশ, সেই পারস্য দেশ কিন্তু গ্রিস আক্রমণ করে। ঠিক আছে, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব 500 খ্রিস্টপূর্বাব্দে পারস্য দেশ কিন্তু গ্রিস দেশ আক্রমণ করেছিল। অর্থাৎ পারস্য দেশ কর্তৃক গ্রিস দেশের রাজা কিন্তু আক্রান্ত হন। তখন স্পার্টা এবং এথেন্সের নেতৃত্বে, আমি একটু আগেই বলেছি যে গ্রিস নগর রাষ্ট্রের মধ্যে স্পার্টা এবং এথেন্স ছিলেন সব থেকে শক্তিশালী এবং সমৃদ্ধ নগর রাষ্ট্র। সেই স্পার্টা এবং এথেন্সের নেতৃত্বে গ্রিসের সমস্ত রাষ্ট্র প্রায় 50 বছর যুদ্ধ চালিয়ে অবশেষে পারস্য শক্তিকে কিন্তু পরাস্ত করে। অর্থাৎ পারস্যদের যখন গ্রিস দেশ আক্রমণ করে, তখন স্পার্টা এবং এথেন্সের নেতৃত্বে সমস্ত নগর রাষ্ট্র কিন্তু প্রায় দীর্ঘ 50 বছর যুদ্ধ চালিয়ে কিন্তু পারস্য শক্তিকে কিন্তু পরাস্ত করেছিল। এই যুদ্ধের পরবর্তীকালে, অর্থাৎ এই যে গ্রিস পারস্য যুদ্ধের পরবর্তীকালে, গ্রিসের সমাজ রাজনৈতিক জীবনে এক গৌরবময় অধ্যায়ের কিন্তু সূচনা হয়েছিল। অর্থাৎ যখন পারস্যকে গ্রিস পরাজিত করলো, তখন থেকেই গ্রিস কিন্তু গ্রিসের সমাজ ও রাজনৈতিক জীবনে কিন্তু এক গৌরবময় অধ্যায়ের কিন্তু সূচনা ঘটলো। গ্রিস ব্যবসা বাণিজ্য, ধন সম্পত্তি, রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রে গ্রিস দেশ সুস্থ ও সমৃদ্ধ হয়ে কিন্তু উঠেছিল। ঠিক আছে, দেখো, পারস্যকে যখন গ্রিসরা পরাজিত করলো, এথেন্স এবং স্পার্টার নেতৃত্বে দীর্ঘ 50 বছর যুদ্ধ চালিয়ে, সেই যুদ্ধের পর কিন্তু গ্রিসের যে উন্নতি, সেই উন্নতি কিন্তু প্রভূত লক্ষ্য করা গিয়েছিল। ঠিক আছে, গ্রিস দেশ ধন সম্পত্তিতে, গণতন্ত্রে, রাষ্ট্র ব্যবস্থায় গ্রিসে কিন্তু একটা গৌরবময় অধ্যায়ের কিন্তু সূচনা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেখো, 431 খ্রিস্টপূর্বাব্দে আমরা একটু আগেই দেখেছি যে পারস্য দেশকে পরাজিত করে গ্রিসের যে গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছিল, গ্রিস ধন সম্পত্তিতে, রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায়, গণতন্ত্রে যে সুস্থ সমৃদ্ধ হয়েছিল, তা কিন্তু 431 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স এবং স্পার্টার মধ্যে যে ইতিহাস খ্যাত সর্বনাশা পেলোপনেসীয় যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এই যে গৌরবময় অধ্যায়টা সূচনা হয়েছিল, সেই গৌরবময় অধ্যায় কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। বুঝতে পারছো? দেখো, যেটা পারস্যকে পরাজিত করে যে গ্রিসের গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছিল, গ্রিস রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রে, ধন সম্পত্তিতে সুস্থ সমৃদ্ধ হয়ে উঠেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেখো, 431 খ্রিস্টপূর্বাব্দে
স্পার্টা এবং এথেন্সের মধ্যে, অর্থাৎ যে নগর রাষ্ট্র দুটো অন্যান্য নগর রাষ্ট্রকে নেতৃত্ব দিত তাদের মধ্যেই কিন্তু একটা সর্বনাশা যুদ্ধ শুরু হয়ে যায়, অর্থাৎ গার্জেনদের মধ্যেই, ঠিক আছে, অর্থাৎ নগর রাষ্ট্রের গার্জেনদের মধ্যেই একটা যুদ্ধ শুরু হয়ে যায়, যাকে বলা হয় পেলোপনেসীয় ওয়ার, যেটা আমি একটু আগেই আপনাদের বলেছি যে 431 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু একটা পেলোপনেসিয়ান ওয়ার কিন্তু শুরু হয় স্পার্টা এবং এথেন্সের মধ্যে। এর ফলে কিন্তু গ্রিসে চরম দুর্গতি কিন্তু নেমে আসে, অর্থাৎ গ্রিসে যে গৌরবময় অধ্যায়ের সূচনা হয় তা কিন্তু স্পার্টা এবং এথেন্সের মধ্যে পেলোপনেসীয় যুদ্ধের ফলে সেটায় ভাটা পড়ে যায় এবং গ্রিসে কিন্তু চরম দুর্গতি আসে। ঠিক আছে, গ্রিসে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেতে শুরু করে, বিশ্বাসঘাতকতা বৃদ্ধি পেতে শুরু করে, রাষ্ট্রদ্রোহিতা বৃদ্ধি পেতে শুরু করে, গৃহযুদ্ধ, বিশৃঙ্খলা গ্রিসের সমাজ জীবনকে কিন্তু বিপন্ন করে তুলেছিল। ঠিক আছে, দেখো পেলোপনেসীয় যুদ্ধের পর গ্রিসের অবস্থাটা একবার চিন্তা ভাবনা করো। ঠিক আছে, যখন প্লেটো জাস্ট রাষ্ট্রচিন্তায় বা রাষ্ট্র দর্শনে প্রবেশ করলেন তখন গ্রিসের অবস্থাটা একবার চিন্তা করো, যে পেলোপনেসীয় যুদ্ধের ফলে গ্রিসের যে অবস্থাটা, সেই অবস্থাটা একবার চিন্তা করো, যে গ্রিসে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেতে শুরু করলো, বিশ্বাসঘাতকতা বৃদ্ধি পেতে শুরু করলো, রাষ্ট্রদ্রোহিতা বৃদ্ধি পেতে শুরু করলো, মাঝে মাঝে গৃহযুদ্ধ দেখা দিতে শুরু করলো। ঠিক আছে, বিশৃঙ্খলা গ্রিসের সমাজ জীবনকে কিন্তু বিশৃঙ্খল করে তুলেছিল। এমত অবস্থায় গ্রিসের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে, এমত অবস্থায় এই যে অরাজকময় পরিস্থিতির উদ্ভব হলো, ঠিক আছে, এই অরাজকময় পরিস্থিতি থেকে গ্রিসকে বের করে নিয়ে আসার জন্য গ্রিসের যে শান্তি ও সমৃদ্ধি, যেটা পারস্যকে পরাজিত করার পর যে সমৃদ্ধিটা লক্ষ্য করা গিয়েছিল, শান্তি লক্ষ্য করা গিয়েছিল, সেটাকে আবার পুনরুত্থান করার জন্য বা ফিরিয়ে আনার জন্য প্লেটো আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে ন্যায় বিচারের তত্ত্ব কিন্তু গড়ে তুলেছিলেন। ঠিক আছে, এই কারণেই একটা আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে প্লেটো ন্যায় বিচারের তত্ত্ব গড়ে তুলেছিলেন। এমনি এমনি কিন্তু তিনি ন্যায় বিচারের আদর্শ রাষ্ট্রের একটা উপাদান হিসাবে ন্যায় বিচারের চিন্তা ভাবনা কিন্তু এমনি এমনি করেননি, তার পেছনে কিন্তু এই যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, সেই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু, হ্যাঁ, এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছিল। এমনি এমনি কিন্তু তিনি আদর্শ রাষ্ট্রের উপাদান হিসেবে জাস্টিসের কথা কিন্তু চিন্তা ভাবনা করেননি। এই অরাজকময় পরিস্থিতি থেকে এবং গ্রিসীয় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্যই আদর্শ রাষ্ট্রের একটা ভিত্তি বা বেস হিসাবে কিন্তু তিনি ন্যায় বিচারের তত্ত্ব গড়ে তোলেন। তিনি ন্যায় বিচারের মধ্য দিয়ে গ্রিসের যে ঐতিহ্যমণ্ডিত সভ্যতা ও সমৃদ্ধি সেটাকে পুনঃ স্থাপিত করতে কিন্তু সচেষ্ট হয়েছিলেন। ঠিক আছে, যাই হোক, আজকে এই অবধি আমি আমার আলোচনাটাকে পরিসমাপ্তি করছি। যাই হোক, পরের দিন আমরা প্লেটোনিক কনসেপ্ট অফ জাস্টিস নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত ভাবে তারপর প্লেটোর জাস্টিসের কি কি সমালোচনা রয়েছে, ক্রিটিসিজম রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্লেটোর কমিউনিজম অফ প্রপার্টি, কমিউনিজম অফ ওয়াইফ, তারপর প্লেটো কনসেপ্ট অফ এডুকেশন, ডিফারেন্স বিটুইন প্লেটো কমিউনিজম এন্ড মার্কসিয়ান কমিউনিজম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা তোমাদের এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এই প্রোগ্রাম দেখেছেন এবং পরবর্তীতে দেখবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমার বন্ধু রাজীব সাহা, অধ্যাপক রাজীব সাহাকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ শ্যামলকে। একটা মানে রোমাঞ্চক আলোচনা হলো, একদম মানে ফুল ডিটেলস একদম প্লেটো সম্পর্কিত অনেকের মনেই অনেক ধারণা। যারা রাষ্ট্রবিজ্ঞান মানে এখানে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, আমাদের যারা শুনবেন পরবর্তীকালে বা এখন শুনছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নন, এই দুই ভাবে যদি আমরা ভাগ করি আমাদের দর্শকদেরকে,
যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা যখন কলেজে পড়বেন, তার পরবর্তী সময়ে যদি কোনো কারণে ক্লিয়ার না হয় বা যখন অনেক সময় হয় ক্লাস মিস করে যান, পরবর্তীতে এই ভিডিওটি তারা যদি শোনেন তাহলে তাদের মানে এতটা উপকার হবে সেটা আমি এখন মুখে বলতে পারছি না। সত্যি এত পুঙ্খানুপুঙ্খ একদম মানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা। দ্বিতীয়ত যারা হচ্ছে নেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরও অনেক সুবিধা হবে এই আলোচনাটা থেকে। একদম প্রত্যেকটা পয়েন্ট শ্যামল যেভাবে তুলে ধরলো, প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা পয়েন্ট, মাঝখানে আমরা নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হয়েছিল, কিন্তু তাছাড়া পুরো আলোচনাটা একদম সূক্ষ্ম ভাবে প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরা। আর দ্বিতীয়ত যারা রাষ্ট্রবিজ্ঞানের এই ডিসিপ্লিনের বাইরের ছাত্র, তারা সকলেই এই বিষয়টিতে হচ্ছে মানে যেভাবে আমরা এই অবধি শুনলাম শ্যামলের কাছে, তাদের মধ্যে এই প্লেটো সম্পর্কে আরো আগ্রহ জন্মাবে এবং তারা পরবর্তীতে প্লেটোকে নিয়ে পড়তে চাইবে। এটা আমার অবশ্যই মনে হচ্ছে শ্যামলের সঙ্গে আলোচনার পর। যাই হোক, আমাদের এই ভিডিওটি আমাদের এই পেজে যেমন থাকছে সেইভাবে আমাদের নিচে আপনাদের কমেন্ট বক্সে আমরা একটা ইউটিউব লিংক দিয়েছি। পরবর্তীতে আমরা ইউটিউব লিংকে এই আমাদের পার্ট 1 পার্ট 2 করে শ্যামলের এই বিভিন্ন এইগুলো আমরা আপলোড করব, সেখানেও আপনারা যে কোনো সময় পেতে পারেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে শ্যামলের সঙ্গে কথা বললে আমরা অন্য একটা ডেট ঠিক করে আবার আমরা আপনাদেরকে আগাম জানিয়ে দেব, দিয়ে আমরা প্লেটোর পরবর্তী অংশগুলো আলোচনা করব। এবং সেই সঙ্গে শুধু রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত আলোচনাটা আমাদের সীমাবদ্ধ থাকবে না, আমরা চেষ্টা করছি অন্যান্য সাবজেক্টেরও বা অন্যান্য বিষয় নিয়েও আপনাদের সঙ্গে এরকমই আলোচনা করার, যার মাধ্যমে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বিভিন্ন এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের বিভিন্ন অতিথিরা তুলে ধরবেন, যেটা আপনাদের ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সহযোগিতা করবে বলে আমরা আশা রাখছি এবং সেই চেষ্টায় আমরা আগামীতেও করে যাব। সকলে ভালো থাকবেন। শ্যামলকে আবার অনেক ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত ছিলেন, কমেন্ট করেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আগামীতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার।